তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন। সরকার মজুদ থাকার কথা বললেও পর্যাপ্ত না পাওয়ার অভিযোগ। কালো বাজারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার। হামের প্রাদুর্ভাবে বাড়ছে শিশুর প্রাণহানি। ৭ জেলায় ছড়িয়েছে ব্যাপক হারে। ঠেকাতে পদক্ষেপ নেওয়ার দাবি স্বাস্থ্যমন্ত্রীর। গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলছে জামায়াত। ১৩৩ অধ্যাদেশের কোনটা কতটুকু রাখা হবে এখতিয়ার সংসদের, মত বিশেষজ্ঞদের। ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা প্রধানমন্ত্রীর। ১২৯ খেলোয়াড় পেলেন কার্ড। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত সরকারি হিসেবে চেয়ে বেসরকারি তথ্যে দ্বিগুণ। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে মনিটরিং জোরদারের তাগিদ। এবং ইরানে তেল সম্পদ দখলি লক্ষ্য। রাখঢাক না রেখে বললেন ট্রাম্প। মার্কিন স্থল অভিযানের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। নানা উদ্যোগের পরেও দেশে জ্বালানি তেলে সংকট কাটেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। এদিকে কালোবাজারি ও মজুদের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি মন্ত্রণালয়। এ দৃশ্য রাজধানীর পেট্রোল পাম্পের। গাড়ির চালকরা গত রাত থেকেই তেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন পাম্পের সামনে। দীর্ঘ অপেক্ষা, নানা অভিযোগ, তারপরেও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। 500 বেশি দেয় না। আমার ফুল ট্যাঙ্কিটা তো আমি 1000 টাকা নিতাম, আমার তো আবার ঘোরা লাগতো না। আমি রাত্রে 11টা 20 এসে দাঁড়াইছি সিরিয়ালে। এখনো আমি প্রায় 70 গাড়ির পিছিয়ে আছি সিরিয়ালে। 2টার দিকে আসছি, 2টার দিকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল দিচ্ছে না। অনেকে চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন, এমন অভিযোগও করা হচ্ছে পাম্প থেকে। একটা বাইকার 3 বার 4 বারও লাইনে দাঁড়াইতেছে। কত হুন্ডাওয়ালা আছে যারা ওভার চালায়, পাঠায় চালায়, 2 বার 3 বার তেল নিয়ে ট্যাঙ্কি ভরে নিয়ে ঢাকার বাইরে যেয়ে বেচা কিনা করে, আবার আয়া তেল নেয়। এদিকে তদারকির জন্য পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের কথা থাকলেও তা কার্যকর হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে বিভিন্ন জেলায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। রেশনিং, ফুয়েল কার্ড আর সময় বেঁধে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। কালোবাজারি বন্ধে ডিপোতে মোতায়েন রয়েছে বিজিবি। এদিকে বেশিরভাগ পাম্পে ঝুলছে তেল নেই বোর্ড, আর যেসব জায়গায় দেওয়া হচ্ছে সেখানে দীর্ঘ লাইন। কোথাও চালু আছে রেশনিং, কোথাও দেওয়া হচ্ছে ফুয়েল কার্ড, আবার কোথাও তেল নেওয়ার জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়। তেলের সংকটে অবস্থা বুঝে ব্যবস্থা চলছে জেলায় জেলায়। চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে প্রশাসন। সকাল 9টা থেকে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়ায় গ্রাহকরা। ফুয়েল কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ অপেক্ষাও করতে হয় তাদের। এমন একটা ব্যবস্থা করা দরকার যার কারণে মানুষ সহজে কার্ডটা পেতে পারে। অবশেষে সোনার হরিণটি হাতে পেয়েছি, ভালো লাগছে। মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো আছে, পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি তেল সুশৃঙ্খলভাবে যেন গ্রাহক পর্যায়ে পৌঁছাতে পারে সেটি। চুয়াডাঙ্গার বেশিরভাগ পাম্পে ঝুলছে তেল নেই বোর্ড, আর যেসব জায়গায় দেয়া হচ্ছে সেখানে দীর্ঘ লাইন। ঠাকুরগাঁওয়ে সরবরাহে শৃঙ্খলা আনতে 5 এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল দেওয়া হবে না। ধর্মঘটে উত্তরের 8 জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় তেল লোড করতে না পারায় আজ বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ রয়েছে। লালমনিরহাটে 27টি পাম্পের বেশিরভাগই অকটেন শূন্য। পেট্রোল মিললেও তার নির্দিষ্ট কোটায় জনপ্রতি মাত্র 100 টাকার বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। পাম্পে না পাওয়া গেলেও খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ করছেন চালকরা। প্রশাসনের বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে সিন্ডিকেট ভেঙে গেলে জনগণ স্বাচ্ছন্দ্যে তেল পাবে। এইভাবে তেল নেওয়ার জন্য লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। ডিজেল না পেয়ে বোরো চাষের সেচ ও হাল চাষ নিয়ে দিশেহারা অবস্থা।
নরসিংদীতে অধিকাংশ পাম্পে পেট্রোল অক্টেনের সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। চালকরা বিভিন্ন পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না। 4 ঘন্টা এই সুলতানা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল নিলাম। এখন গেলাম পৌরসভার সামনে, তেল পাওয়াই যাচ্ছে না একরকম বলতে গেলে। এখন আসছি, এখন কোনো তেল নাই, বলতেছে যে গাড়ি আসলে দিবে, গাড়ি কখন আসে না আসে তার কোনো সিউরিটি পাচ্ছি না। চাহিদা অনুযায়ী তেল পাওয়া গেলেও উপজেলার ছোট পাম্পগুলো বন্ধ থাকায় তার চাপ পড়েছে জেলায়। প্রতিদিনই দেখা যায় তেল দিচ্ছে, কিন্তু তারা তেল কোথায় নিচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি। যেখানে তেল নাই এটার ঘাটতিটা তো এখান থেকে দিচ্ছে, সেটাও আমাদের উপর চাপ পড়ছে। রাঙামাটিতে পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন তেল বিক্রির সময় নির্ধারণ করে দিয়েছে। সোম, শনি ও বুধ বিক্রি হবে অকটেন, রবি, মঙ্গল ও বৃহস্পতি মিলবে ডিজেল। তবে সাধারণের জন্য সকাল 9টা থেকে 2 ঘন্টা আর দুপুর 2টা থেকে 1 ঘন্টা জ্বালানি পাবে সরকারি গাড়ি। পাহাড়ি এলাকাতে আসলে হুন্ডা ছাড়া চলাটা আসলে মুশকিল। তেল পাবো কিনা কতটুকু পাবো জানি না। তেলের দামও বাড়ায় নাই, এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। কিন্তু এদের সিরিয়াল করে যে আমরা নিতেছি, এটা একটু ভোগান্তি। সিলেটে জ্বালানি তেলে অনিয়ম ঠেকাতে 2টি ডিপোতে সার্বক্ষণিক পাহারায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আমাদের এখানে 24/7 এখানে ডিউটি আছে। তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যেগুলো রয়েছে তাদের সাথে আমরা সমন্বয় করে এখানে জ্বালানি তেলের যে সরবরাহ এটা নিশ্চিত করছি। সীমান্তে জ্বালানি তেল পাচার, অবৈধ পরিবহন ও মজুত বন্ধে টহল বাড়িয়েছে বিজিবি। ইকনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি তেল মজুদ ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় জাকারিয়া ফিলিং স্টেশনকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে টোল রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আমিরুল মোস্তফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানটি জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে অনিয়মে জড়িত ছিল। পাশাপাশি তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করেছে। মজুতদারি ও কারসাজি বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমাদের একটা বিএসটি ক্যান আছে, ওটার মধ্যে আমরা ওই অনুযায়ী দিই, কিন্তু ওইটার মধ্যে এখন হয়তো কোনো সমস্যা হইতে পারে, ওটা আমরা দেখি। তেল থাকা সত্ত্বেও, পেট্রোলিয়াম থাকা সত্ত্বেও তারা সেটি বাইরে বিক্রি করছেন না। এই অপরাধকে আমরা আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 নম্বর ধারায় একটি মামলায় 2টি ধারা লঙ্ঘনের কারণে সর্বমোট 1 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। সারা দেশে শিশুদের হামের সংক্রমণ ও মৃত্যুতে উদ্বেগ তৈরি হয়েছে সারা দেশে। রোগীর চাপ বেড়েছে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে। পরিস্থিতি মোকাবিলায় বড় 10টি মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলাসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে টিকার মান বা টিকাদানের ঘাটতির বিষয় নাকচ করেছে তারা। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে যেন তিল ধারণের ঠাঁই নেই। হামে আক্রান্ত শিশুদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অভিভাবকেরা। কারো কারো ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে বা বারান্দায়। হামে আক্রান্ত 10 মাসের ইনায়াকে পটুয়াখালী থেকে ঢাকার এই হাসপাতালে এনেছেন বাবা ইমাম হোসেন। 1 সপ্তাহ ধরে চিকিৎসা চললেও কোনোভাবেই সুস্থ হচ্ছে না শিশুটি। হঠাৎ করে জ্বর আসছে, জ্বর আসার পর তো আমরা বুঝতে পারলাম যে মনে হয় কোনো পক্স জাতীয় কোনো কিছু। এরপর দেখি আস্তে আস্তে বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে। পরশুদিন থেকে হাম উঠছে, ডাক্তার এখানে পাঠাইছে, পরে এখানে এসে ভর্তি হয়েছি। প্রথমে জ্বর, পরে শরীরে লালচে দানা, এভাবেই শুরু হয় হাম নামক রোগের লক্ষণ। ধীরে ধীরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও দেখা দিতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে বড় আকারে ছড়িয়ে পড়েছে এই সংক্রামক রোগ। বাড়ছে প্রাণহানি। শিশুর জ্বরসহ নানা লক্ষণ নিয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। এই বছর এখনো পর্যন্ত আমাদের এখানে 600-র বেশি রোগী হামের জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। সেই রোগীর মধ্য থেকে 20 জনের মতো রোগী মৃত্যুবরণ হচ্ছে। এই 2026 পুরো বছরে আমাদের ভর্তিকৃত রোগীগুলোর মধ্যে থেকে 60-70% রোগী হচ্ছে 1 বছরের কম বয়সী। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতাল। রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মেডিকেল কলেজ হসপিটালগুলোকে অ্যাক্টিভ করছি। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে, এখানে এই 2টা জায়গাতে আমরা আইসোলেশনের ব্যবস্থা করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ এমনি প্রচুর রোগীর চাপ। কিন্তু অন্য মেডিকেল কলেজ হসপিটালগুলোতে ঢাকার ভেতরে এটা একদম ডকুমেন্টেড, আমরা মেজার্স ওয়ার্ড আমরা চালু করছি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হামের প্রাদুর্ভাবের বিষয়ে সজাগ সরকার। হামসহ 6টি রোগের টিকা আনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তারা। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি।
আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। হামের লক্ষণ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে অন্তত 7 জেলায় বড় আকারে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। রোগীর চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের জন্য ঝুঁকি আরও বাড়তে পারে। উদ্বেগজনক হারে হামের সংক্রমণ বাড়ায় আতঙ্কিত শিশুদের অভিভাবকরা। ময়মনসিংহের মিনারা টানা 5 দিন ধরে ভুগছে হাম রুবেলা ভাইরাসের সংক্রমণে জ্বর ও ঠান্ডায়। শ্বাসকষ্ট কমলেও কাটেনি শঙ্কা। গৌরীপুরের শিশু রাশিদুল ইসলাম কয়েকদিন আশঙ্কাজনক অবস্থায় থাকার পর রবিবার থেকে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে রাশিদুলের পরিবারের পুরো ঈদই এবার মাটি হয়ে গেছে। যে সতর্ক থাকবেন, যে যাতে এই বাচ্চাগুলো নিয়ে যাতে বাহিরে না যান, এদের জন্য আঙ্গিরে ওয়ার্ডে দিয়ে দিচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী হওয়ায় এক বিছানায় একাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসা ভালো হয়েছে, চিকিৎসা ডাক্তারের ভালোভাবে পরামর্শ দিতেছে, চিকিৎসা পাইতেছে, ওষুধ খাওয়াইতেছে, আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে। জ্বর ছিল প্রচুর, এখন জ্বরটা নাই, আর প্রস্রাব আটকে গেছিল। প্রথম জ্বর থেকে পরে হাম বেরোয়, পরে মেডিকেল নিয়ে আসি। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ 3টি মেডিকেল টিম গঠন করেছে, চালু করেছে বিশেষ হাম কর্নার। ক্রিটিক্যাল কেসগুলোই আমাদের এখানে সবসময় ভর্তি হয়, সুতরাং ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে আমরা মৃত্যুহারকে খুব অস্বাভাবিক এটাকে বলতে পারছি না। এদিকে একদিনের ব্যবধানে উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে 50 শিশু, আর লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে 280 জন। এর মধ্যে হাম চিহ্নিত হয়েছে 28 জনের। চিকিৎসা নিচ্ছে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী। আইসোলেশন ওয়ার্ডের সংকুলন না হওয়ায় চিকিৎসা দিতে হচ্ছে সাধারণ শিশু ওয়ার্ডে। হামের উপসর্গ নিয়ে 29 জন মারা গেছে রাজশাহী মেডিকেলে। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অন্তত 500 জন। মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। অনেক পেশেন্ট অপেক্ষমান থাকা অবস্থায় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ পরিণতির শিকার হয়। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। টিকাদান কর্মসূচির স্থবিরতায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় দেখা দিয়েছে প্রাদুর্ভাব। হাম ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরেও। 3 মাসে চিকিৎসা নিয়েছে 6 শতাধিক শিশু। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও চোখ রাঙাচ্ছে সংক্রামক ব্যাধি হাম। গত 10 দিনে হামের উৎসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 5 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 25 শিশু, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। রাখা হয়েছে তাদের আইসিইউতে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বেড ও আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। টানা 5 দিন ধরে জ্বরে আক্রান্ত 2 মাস বয়সী সাদ বিন আজিজকে নোয়াখালী ও ঢাকা ঘুরে নিয়ে আসা হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। গত কয়েকদিন ধরে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসা চলছে তার। হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া থাকায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। জ্বর হওয়ার পরের দিন থেকে ওর পুরা শরীরে বিচি, পুরা শরীরে বিচি। এখন জ্বর পড়তেছে না ওর, 104, 105। প্রথমে র্যাশটা হয়েছিল, র্যাশের পরে জ্বর হয়েছিল, এরপর ও শ্বাসকষ্ট, কাশি, চোখগুলো 2 দিন পুরাই বন্ধ ছিল। বেশ কিছুদিন ধরেই চট্টগ্রামে উদ্বেগ বাড়াচ্ছে হাম। গত 10 দিনে এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে 5 শিশু। এর মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেই প্রাণ হারিয়েছে 3 জন। আক্রান্তদের অনেকের অবস্থার অবনতি হওয়ায় নিতে হচ্ছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। আমাদের যথেষ্ট ভ্যাকসিন অ্যাভেলেবল আছে এবং আমাদের প্রত্যেকটা হাসপাতালে আমাদের হামে চিকিৎসা করার জন্য লজিস্টিক শুরু করে এবং ডাক্তার, ম্যান পাওয়ার সবকিছু আমাদের প্রস্তুত আছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি 7 জন। এর মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আইসিইউতে 7 জন রোগী আছে, আর ওয়ার্ডে বাকি 2 জন আছে। তো আইসিইউর রোগীগুলো ওদের অবস্থা একটু অসুবিধা আছে। আতঙ্কিত না হয়ে শিশুদের পুষ্টির দিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যখনই জ্বর পাবেন, আমার কথা হচ্ছে যে র্যাশ দেখতেও পান, প্রথমে বিন্দু মাত্র আপনারা ঘাবড়াবেন না। এটার জন্য যেটা করতে হয়, বেসিক্যালি একটু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু ভালো হয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতির কথা বলছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
এদেশে সব গুম, খুন, গণহত্যার বিচার হবেই বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারের নির্দেশে যেসব গায়েবী মামলা, গুম, খুন, অপহরণের ঘটনা ঘটেছে তার অনেকগুলোতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এসব মামলার অনেকগুলো এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে, বাকি মামলাও নিষ্পত্তির জন্য আইনি প্রক্রিয়াধীন। মব কালচার বন্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সব অপরাধকে মব বলা যাবে না, তবে বাংলাদেশে আর কোনো ধরনের মব কালচার থাকবে না। পুলিশ বাহিনীর সংস্কারের বাজেট বাড়ানোর দাবি জানান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি সুনজরে দেবেন অর্থমন্ত্রী। সবকিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। এদেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে যুক্তির চাইতে শক্তি ও অহংকার প্রদর্শন করা হলে পরিণতি ভালো হবে না। সরকারের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আইনজীবী। বলেন, গণভোট বাতিল করা হলে জাতীয় সংসদের আইনি বৈধতা হুমকির মুখে পড়বে। অন্যদিকে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে 133টি অধ্যাদেশের কোনটা কতটুকু রাখা হবে তা একান্তই সংসদের এখতিয়ার। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও বসুন। গণভোট এবং জুলাই জাতীয় সনদ সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের বৈধতার প্রশ্নে সরকার এবং বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ। এরই মাঝে বিগত সরকারের জারি করা অধ্যাদেশের মধ্যে 74টি পাস, 3টি বাতিল, 12টি অকার্যকর, 13টি সংশোধন সাপেক্ষে অনুমোদন, 31টি পরবর্তী সংসদে উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। সেই ধারাবাহিকতায় হাইকোর্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জামায়াতের আইনজীবীরা। তাদের দাবি, গণভোট বাতিল হলে বৈধতা হারাবে নতুন সংসদ। এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। দিজ আর লাইক ইনসেপারেবল টুইন। মেজরিটি যদি কারো থাকে, তারা যদি যুক্তির চাইতে অহংকার আর শক্তি প্রদর্শন করেন, এটা শেষ পর্যন্ত জাতিগতভাবে ভালো কোনো রেজাল্ট দেয় না। তবে দাবির সঙ্গে একমত নন এই সংবিধান বিশেষজ্ঞ। একটা আর একটার সঙ্গে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে আপনি বলতে পারেন জড়িত, কিন্তু লিগ্যাল ইস্যুতে জাতীয় সংসদের সঙ্গে অন্য কিছু তুলনা করে লাভ নেই, কারণ বাকি সবগুলোর বৈধতা আসবে জাতীয় সংসদ থেকে। বিচার বিভাগের পৃথক সচিবালয় এবং বিচারপতি নিয়োগ অধ্যাদেশ অকার্যকরে সরকারের নেতিবাচক ভাবনার কঠোর সমালোচনা করেন শিশির মনির। কি ধরনের স্বচ্ছ ব্যবস্থাপনা করতে চান তার সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। আর সুনির্দিষ্ট ব্যবস্থাপনা বের না করে বর্তমানে স্ট্রাকচারটাকে নষ্ট করতে চাওয়াটা আমাদের উচ্চ আদালতকে ধ্বংস করার আরেকটা নতুন সিস্টেম জারি করতে চাচ্ছে। অবশ্য বিচার বিভাগের স্বাধীনতার জন্য বর্তমান সরকারের অঙ্গীকারের কথা মনে করিয়ে দেন ডক্টর জাহেদ ইকবাল। একটা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং সেইটা প্রতিষ্ঠার জন্য যে সকল লজিস্টিক বা যা দরকার সেটা করতে হবে, কারণ এটা তো ন্যাশনেরও অ্যাসপিরেশন, একই সঙ্গে যারা এই এখন সরকার পরিচালনা করছে তাদেরও কমিটমেন্টের জায়গা এটা। অন্যদিকে গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বৈধতার প্রশ্নে এক রিট আবেদনের উপর এরই মধ্যে রুল জারি করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ 1433। পুরনো বছরের গ্লানি দূর করে নতুনকে বরণ করে নেওয়ার পালা। তাই এর আনুষ্ঠানিকতা সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শুরু হলো আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি। এবারে আয়োজনকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করার প্রত্যাশা আয়োজকদের। ঢাকঢোলের বাদ্য, রঙের ছোঁয়া আর ব্যস্ততায় মুখর চারুকলা প্রাঙ্গণ। সাদা ক্যানভাসে রং তুলির আঁচড়ে যেন ফুটে উঠেছে বাঙালির চিরায়ত ঐতিহ্য আর উৎসবের আবহ। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি পর্বের উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী আব্দুস সাত্তার। সকল বাধা অতিক্রম করে বাঙালি সংস্কৃতি আগামী প্রজন্মের জন্য ধরে রাখার আহ্বান এই বরেণ্য শিল্পীর। বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড এত বিস্তৃত এবং এতই সমৃদ্ধ যে
এইটা বলে শেষ করা যাবে না, তার মধ্যে পহেলা বৈশাখ একটা। গত বছরের মতো এবারও আনন্দ শোভাযাত্রা নামেই বের হবে এই র্যালি। আয়োজকদের মতে এবারের অনুষ্ঠান হবে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক। গত বছরও শুরু হয়েছে, আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই এবং আমরা আরো বেশি অন্তর্ভুক্তিমূলক বিষয়টা করতে চাই, কারণ এটা সার্বজনীন বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব। এবার পুরো আয়োজনের নেতৃত্বে চারুকলা অনুষদের ৭১তম ব্যাচ। সরা, কাগজের চরকা, মুখোশ সহ নানা হস্তশিল্পে তুলে ধরা হবে বাঙালির গ্রামীণ ঐতিহ্য। ব্যাচ ভিত্তিক যে একটা আয়োজন করা হয়, কাজ তো করে সবাই, টিচার, অ্যালামনাই, স্টুডেন্ট সবাই কাজ করে, কিন্তু দেখা যাচ্ছে যে দায়িত্ব পালন করতে হয় একটা ব্যাচের। এবার আমরা স্যার, সিনিয়র, জুনিয়র আমরা সবাই মিলে এই উৎসবটা উদযাপন করব। আর প্রতি বছর আমরা এটাই অপেক্ষা করি যে পয়লা বৈশাখে আমরা একটু ভালোভাবে করব। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুড়ি, মুরকি আর বাতাসা দিয়ে মিষ্টিমুখ করানো হয় অংশগ্রহণকারীদের। মৃত্যুঞ্জয় সরকার, পিয়াল, ডিবিসি নিউজ, ঢাকা। মৎস্য সম্পদ ব্যবস্থায় জেলের অধিকার এবং গণমাধ্যমের ভূমিকা শীর্ষ গোলটেবিল বৈঠক হয়েছে রাজধানীতে। দৈনিক সমকাল পত্রিকার কার্যালয়ে এই বৈঠকে দৈনন্দিন জীবনের প্রতিবন্ধকতা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত মৎস্যজীবীদের নানা প্রতিবন্ধকতার বিষয়ে তুলে ধরেন জেলেপল্লীর প্রতিনিধিরা। এর আগে দৈনিক সমকাল এবং মৎস্যজীবীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ CNRS এর আয়োজনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ১১৬টি রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। জেলেদের জীবনমান উন্নয়ন, জাল পোড়ানো, নৌকা ভাঙার মতো ঘটনা প্রকাশিত হলেও মানবিক দিক থেকে পর্যালোচনার মাধ্যমে তাদের মৌলিক অধিকার সুরক্ষা সম্ভব বলে জানান বক্তারা। জেলেদের যে প্রবলেমগুলো, সমস্যাগুলো আমরা সবাই আলাপ করেছি এখানে এবং সবাই জানি। আমাদের গণমাধ্যমে যেভাবে জেলেদের মাসের নিউজ এবং আইন প্রয়োগকারী সংস্থার নিউজ যেভাবে গুরুত্ব পায়, জেলেদের দুঃখ কষ্ট, তাদের অধিকারগুলো কিন্তু ওভাবে গুরুত্ব পায় না। 68% যেহেতু আমরা এনফোর্সমেন্ট নিয়ে স্টোরি করি এবং সেটা আসলে জেলেদেরকে কিভাবে ক্রিমিনালাইজ করে সেটা আমাকে সারপ্রাইজ করছে যে এই জিনিসটা তো আমরা আসলে নজরে রাখি না। হর্টিকালচার সেন্টারে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত 281 জন কর্মচারীর চাকরি ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমন্বিত কর্মচারী ঐক্য পরিষদ। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিনা নোটিশে বহিষ্কৃত শ্রমিকদের পুনর্বহাল, 2025 সালের নীতিমালা অনুযায়ী কোনো শ্রমিক ছাঁটাই না করা, নীতিমালার পূর্ণ বাস্তবায়ন, চাকরির নিশ্চয়তা এবং 8 মাসে বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করার দাবি জানানো হয়। বর্তমান সরকারকে শ্রম ও সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান আন্দোলনকারীরা। বিশ্বব্যাপী মার্চ মাস মায়োলোমা অ্যাকশন মান্থ হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে মাল্টিপল মায়োলোমা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মাল্টিপল মায়োলোমা রোগের সর্বশেষ গবেষণালব্ধ আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগ ব্যবস্থাপনা, দ্রুত শনাক্তকরণ, অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এবং চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা করেন দেশের বিশিষ্ট হেমাটোলজিস্টরা। বিশেষজ্ঞরা বলেন, আধুনিক চিকিৎসা ও সময়মতো রোগ নির্ণয়ের মাধ্যমে মাল্টিপল মায়োলোমা রোগীদের জীবনমান উন্নয়ন এবং চিকিৎসার সাফল্য অনেকাংশেই বৃদ্ধি করা সম্ভব। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ফারুক আহমেদ। সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার আমিন লুৎফুল কবির। প্রথম সিজনের সফলতার ধারাবাহিকতায় ঈদে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ চক্রের দ্বিতীয় কিস্তি। ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিরিজটি এরই মধ্যে কুড়াচ্ছে দর্শক প্রশংসা। সিরিজটির সফলতা উদযাপনে রবিবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় হয়েছে সংবাদ সম্মেলন। মূলত 2007 সালে আদম পরিবারের সুইসাইড ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ চক্র। এক ঝাঁক জনপ্রিয় শিল্পী নিয়ে চক্র ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ভিকি জাহেদ। কেন্দ্রীয় চরিত্রে তৌসিফ মাহবুবের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমী মৌ, গাজী রাকায়েত, AK আজাদ সেতু, শাহেদ আলী, নাদের চৌধুরীর মতো তারকারা। সংবাদ সম্মেলনে আইস্ক্রিনের পক্ষে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
জ্বালানি সংকটে এবার ফিলিপিন্সে বন্ধ করে দেওয়া হয়েছে 3 শতাধিক পেট্রোল পাম্প। দেশটির সরকারি পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহের সংকটে পড়েছে ফিলিপিন্স। এর ফলে দেশটিতে 300-এরও বেশি পেট্রোল পাম্প বা জ্বালানি স্টেশন বন্ধ হয়ে গেছে। ফিলিপিন্স ন্যাশনাল পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী সোমবার পর্যন্ত দেশটিতে 365টি স্টেশন বন্ধ রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিপিন্স জুড়ে জ্বালানি তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশটিতে 1 বছরের জন্য জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।